শিক্ষা দুর্নীতি নিয়ে এসএসসি ভবন এবং নিবেদিতা ভবন জুড়ে অবস্থান। মহিলা পুরুষ নির্বিশেষে নিবেদিতা ভবনে 8 জন ব্যক্তি সম্পূর্ণরূপে বিদ্যুৎশূন্য জলশূন্য পরিস্থিতিতে প্রশ্নে অনড় রাজ্য। আমরা এই মুহূর্তে আছি এসএসসি কমিশনের যে দুর্নীতির জন্য যে মহা অবস্থান বিক্ষোভ, মিছিল বলা ভুল, অবস্থান বিক্ষোভ বলা যায়। অবস্থান বিক্ষোভ যে চলছে এসএসসি ভবনের ঠিক সামনে, সল্টলেক করুণাময়ী যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ পুরো ঘিরে ফেলেছে। সাধারণ মানুষ তো বটেই, তার সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ, প্রচুর শিক্ষক একসঙ্গে জমাট বেঁধেছে। তারা প্রত্যেকে কিন্তু এই জায়গায় বসে রীতিমতো বোতল ঠুকে ঠুকে, রাস্তায় বোতল ঠুকে ঠুকে তারা দাবি জানাচ্ছে তারা এই মাস থেকে যাতে চাকরির তাদের বেতন তাদের পায়। আজকের এই মাসের বেতন তারা পায়। আমি কথা বলব। ম্যাম, আপনারা কোন স্কুলে? আমি বোনাপাড়া জুনিয়র গার্লস, স্পেশাল ক্যাডে জুনিয়র গার্লস, বোনাপাড়া, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। আজকে এখানে কেন? আজকে এখানে আমাদের প্রতি যে অবঞ্চনা হচ্ছে, সেই যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি সবাই। আমরা পরশু দিন থেকে এখানে আছি, তো আশা করি কাল পরশু যতদিন আমাদের দাবিগুলো পূরণ না হচ্ছে ততদিন আমরা এখানে থাকবো। এর মধ্যে আপনাদের কাল থেকে শুনেছি বায়ো টয়লেট, কোনো রকমভাবে টয়লেটের কোনো ব্যবস্থা পাওয়া গেছে এখনো পর্যন্ত? কালকে ছিল, কিন্তু আজকে এই সামনে যে বায়ো টয়লেট ছিল সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে পুরো মানে প্রশাসনের রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করে সেটা বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে এটা আমাদের যতদূর সম্ভব দাদারা গিয়ে খুলে দিয়েছিল, বাধ্য হয়েছে পরে খুলতে। কিন্তু কালকে আমাদের এখানে টয়লেটও ঠিকমতো করতে দেয়নি। যে কেউ যদি বাথরুম করতে যায় বলছে বাথরুম নোংরা, সেভাবে হচ্ছে ফিরিয়েও দেওয়া হয়েছে অনেককে কালকে। মেয়েরা এখানে কাল রাত থেকে যে আছেন আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়া মোটামুটি এই শুকনো যা আছে সেখানে সেরকম চলে যাচ্ছে আশেপাশের কোনো দোকান থেকে। আর এই পরিস্থিতিতে তো খাওয়া তো সেভাবে কারো হচ্ছে না। আর খাওয়া হবে কি, মানে হজমও হচ্ছে না, সবারই বিভিন্ন ধরনের সমস্যা, সাফোকেটিং একটা ফিলিংস চলে আসছে। কারণ বাড়িতে তো সবারই মানে সংসার ফেলে আসা, বাড়িতে বাবা মা সবাই, এবার টেনশন থাকে একটা বাড়িতে কিভাবে আছে। আমরা যে এত দূরে এসেছি জলপাইগুড়ির থেকে আসা, আমাদের এখানে মোটামুটি সবাই জলপাইগুড়ির থেকে এসেছি, খুবই বাজে পরিস্থিতিতে এসেছি। অনেকে আজকে সকালবেলা এসছে, তাদেরও খুব খারাপ অবস্থা। ঠিক তাই, আমরা যা দেখতে পেলাম যে উনি জানালেন জলপাইগুড়ি থেকে এসেছে এখানে এই অবস্থান বিক্ষোভেতে সামিল হবার জন্য। গত রাত্রে এখানকার যে টয়লেট, যে পাবলিক টয়লেট তারা ইউজ করতে চেয়েছিল, সেই পাবলিক টয়লেট কিন্তু প্রশাসন থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং নানান রকমভাবে, শুধু বন্ধ নয়, নানান রকমভাবে যখন বন্ধ রাখা হয়নি, নানান রকমভাবে নোংরা অপরিষ্কার রাখা হয়েছিল, এমনভাবে যাতে সেটা সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য জায়গায় থাকে। কাল রাতের প্রতিষ্ঠান তাই ছিল। তারপর মধ্যরাত থেকে সম্পূর্ণরূপে টয়লেট বন্ধ করে দেওয়া হয়। পাবলিক টয়লেট, বায়ো টয়লেট যেটা সকালবেলা আজকে ব্যবস্থা করা হয়েছিল সেটাও দেখা গেছে তুলে নিয়েছে। সেটা এখনও পর্যন্ত টয়লেটের যে সঠিক, মেয়েরা যে রাস্তায় আছে, মেয়েরা যে বাথরুমে যাবে, বাথরুম ইউজ করবে, সেই বাথরুমটা পর্যন্ত মেয়েদেরকে ইউজ করতে দেওয়া হচ্ছে না, শিক্ষিকাদের বক্তব্য। নমস্কার ম্যাম, আজকে আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কুচবিহার থেকে। কুচবিহার কোন স্কুলের? বিহার জেলার একদম বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দিনহাটা নাম জায়গাটা, ওখানে আমাদের স্কুলের নাম জমাদার বোস হাই স্কুল। আপনার দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমরা যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা সবাই আছি, যারা যোগ্য আছি, যারা কষ্ট করে পরীক্ষা দিয়েছি, এবং ব্যাপারটা এমন না যে আমরা এক রাত্রি বা 2 রাত্রি প্রিপারেশন, আমাদের দিনের পর দিন, বছরের পর বছর প্রিপারেশন, অ্যান্টিসিপেশন, সমস্ত কিছু একটা পরীক্ষাকে ঘিরে। এবং সেই পরীক্ষাটা যখন আমরা রিটেন দেই, ভাইভা দেই, তারপরে চিন্তা করি যে আমাদের রেজাল্ট কি হবে। তারপরে আমাদের বহুদিনের প্রতীক্ষার পরে যখন আমাদের রেজাল্ট বেরোয়, যখন আমরা নিজেদের নামটা প্যানেল দেখি, দেখার পরে যখন সেই চাকরি 7 বছর পরে চলে যায়, তখন আমাদের মনের অবস্থা কী হয় সেটা সরকারও বুঝবে না, সেটা সুপ্রিম কোর্টও বুঝবে না, সেটা কেউ বুঝবে না। কারণ আমরা সৎভাবে পড়াশোনা করে, সৎভাবে থেকে, সৎভাবে আমরা জীবনযাপন করতে চেয়েছিলাম। এটা কি অপরাধ? এটা আমার সরকারের কাছে, এটা আমার দাবি, এটা কি আমাদের অপরাধ? আমরা যোগ্য শিক্ষাকর্মী, আমরা গ্রুপ ডি, আমরা 25,000 টাকা স্যালারি পাই। সেই স্যালারিতে কিন্তু চলে না, সেই স্যালারি নিয়ে আমরা হাসি মুখে থাকি, কারণ এটা সম্মানের পেশা। শিক্ষা প্রফেশনের সাথে থাকার একটা সম্মানের পেশা, সেই পেশার সাথে আমরা জড়িত। সেখানে আজকে আমাদের
জায়গাটা কি আমরা ডিজার্ভ করি? এই জায়গাটা আমরা বহুদিন কাছে এরকম অনেকে আছি, আমি নিজে ইংলিশে মাস্টার্স, কিন্তু কোনো কারণে হয়তো আমি বিএডটা করতে পারিনি। আমার মতন অনেকে আছে যারা আর্থিক অবস্থার কারণে বিএড বা ডিএলএড করতে পারেনি, তার জন্য হয়তো তারা আজকে শিক্ষক হতে পারেনি। সেই জায়গাটায় আমরা নিজেদের প্রফেশনের সাথে আপোষ করে আমরা শিক্ষাকর্মী হয়ে আজকে দাঁড়িয়ে আছি। তার জন্য কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? আজকে আমাদের মধ্যে বলছে 44% আমরা টেন্টেড ক্যান্ডিডেট, তারপরেও যারা 55 বা 56% নন টেন্টেড ক্যান্ডিডেট আছি। একবারও কি মনে হয়নি আমরা সারির প্রথমের দিকে থাকার সেই সমস্ত মানুষ যাদেরকে আজকে বাদ দিতে পারেনি প্যানেল থেকে, তার জন্য আজকে আমরা এখানে এই চাকরিটা পেয়েছি। আমরা শুধু যোগ্য না, আমরা যোগ্যতম। এই ব্যাপারটাকে কেউ বুঝতে পারছে না, প্রত্যেকে বুঝতে পারছে, কিন্তু তারপরও আমরা দুর্বল, আমাদের স্যালারি কম বলে কি আজকে আমাদেরকে সেই প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো, আমাদের চাকরি আজকে বিষয় করে দেওয়া হলো, টার্মিনেট করে দেওয়া হলো। চেয়ারম্যান কি বলছে? আমি জানি না, আমি বলার মতন অবস্থাতে নেই এখন। আমরা যেটা দেখতে পেলাম যে রীতিমতো চোখের জলে ভাসাচ্ছে শিক্ষা রাস্তায়, স্বাস্থ্য রাস্তায়, শিক্ষা চোখের জল ফেলছে, নীরবে নিভৃতে কাঁদছে শিক্ষা রাস্তায়। সল্টলেক সেক্টর 5-এর কিছু আগে করুণাময়ী এসএসসি ভবনের সামনে শিক্ষা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে শিক্ষা চোখের জল ফেলছে। তাদের প্রশ্ন রাখছে, তারা বারংবার প্রশ্ন করছে, তারা বারংবার মাননীয়ার কাছে যোগ্য এবং অযোগ্যর এই দীর্ভেদ্য এবং বীরভেদ্য যে পরিস্থিতি যা তৈরি হলো বাংলায়, এই বাংলার পরিস্থিতি কি সত্যি সেই বাংলা যে বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস করতে চেয়েছিলেন? এইচএসে কত মার্কস? এইচএসে 350। 350? গ্রাজুয়েশনে 50% আছে। 50%? কোন স্কুলের শিক্ষক? আমি বেগুনবাড়ি হাই স্কুলের শিক্ষক। আপনি নিজে আমি শিক্ষাকর্মী। আমরা শিক্ষাকর্মী, তো শিক্ষাকর্মীদের তো চাকরি যায়নি। শিক্ষাকর্মীর চাকরি যায়নি, কিন্তু আমাদের যে মাইনেটা এখন বন্ধ রেখেছে, সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে মানে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে একটা লিস্ট পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মাইনেটা বন্ধ থাকবে। মানে আমাদের তরফ থেকে কোনো রকম এআই যে ফাইলটা করেছে সেক্ষেত্রে আমাদের কোনো নাম দেয়নি, যার কারণে আমাদের এখন বন্ধ রেখেছে মাইনেটা। শিক্ষক কর্মীদের মাইনে বন্ধ রেখেছে? হ্যাঁ, এখন পর্যন্ত মাইনে বন্ধ রেখেছে। এই বিষয়ে কোনো রকম নির্দেশ এখনও দেয়নি কেউ। আজকে শুনতে পাচ্ছি যে শিক্ষকদের মাইনে চালু থাকছে এবং ওদের মাইনে চালু হচ্ছে, কিন্তু আমাদের তরফ থেকে কোনো রকম এখনও কথা হয়নি। কিন্তু শিক্ষকদের দুর্নীতিটা তো শিক্ষকদের চাকরি নিয়ে, শিক্ষাকর্মীদের মাইনে বন্ধ হলো, অত শিক্ষকদের মাইনে বন্ধ হলো না কেন? এটা তো সবাই দেখতে পাচ্ছে, জানতে পারছে। আমরা তো যোগ্য, আমাদের নামে কোনো রকম এলিগেশন নেই, কোনো কিছু নেই, কোনো সমস্যা নেই। যাদের সমস্যা হচ্ছে তাদেরকে টার্মিনেশন লেটারও দিচ্ছে না, তাদেরকে কোনো কিছু করছে না। আমাদেরকে এখানে আমরা এসে বসে আছি। আমাদের কি স্কুলে আপনার কাজটা কি কাজ করে? স্কুলে আমাদের অনেক রকম কাজ আছে, যে শিক্ষাকর্মীদের কাজের কোনো লিস্ট নেই, কোনো নেই। সমস্ত কাজ স্কুলের শিক্ষাকর্মীদের। মানে আপনি বলছেন যে শিক্ষকদের মাইনে চালু আছে, শিক্ষক কর্মীদের মাইনে চালু নেই? এই মুহূর্তে এরকমই নির্দেশ রয়েছে। তাহলে শিক্ষকরা রাস্তায়? শিক্ষকদের মধ্যেও এমন একটা সংশয় রয়েছে, যাদের যেরকম ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তাদের একটা মাইনের সম্ভাবনা রয়েছে বলে দিয়েছে, যেটা হাইকোর্ট থেকে। আপনার নাম? লিটন বালা। আমরা চাকরি হওয়ার মনে জেদ ছিল যে আমি একটা চাকরি করবই, যে কোনো একটা সরকারি চাকরি করব, এটাই সবসময় জেদ ছিল। আমার বাড়ির অর্থনৈতিক দিকে খুবই পিছিয়ে, ঠিক আছে। আমার বাড়ির দেশে কেউ সাপোর্ট করেনি। আমি নিজে ইনকাম করছি, নিজে লোকে মাঠে জোন কেটেছি, চাষের কাজ করেছি, করে নিজে পড়াশোনা করেছি। আমি এমনকি তার জন্য আমি সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজে রাতে সন্ধ্যায় ক্লাস করতাম, দিনে কাজ করতাম। সেই করে এসে আমি আজ চাকরিটা মানে তারপরে আমার কম্পিউটার লেভেলে পড়াশোনা চালালাম, লাভিয়ে আবার ডিস্টেন্স থেকে আমি এমও কমপ্লিট করেছি জিওগ্রাফি দিয়ে। কিন্তু তারপরে এখন চাকরিটা পেলাম, আজ 7 বছর চাকরি হওয়ার পরে এখন সুপ্রিম কোর্টের রায় দেখছি আমার চাকরিটাই নেই। কিন্তু আপনি যেটা বললেন যে আপনি নর্মালি আপনি জেনারেল স্টুডেন্ট, আপনি কোনো অনার্সের স্টুডেন্ট না, আর আপনার বাড়ির সচ্ছল পরিস্থিতিও সেরকম ছিল না। আপনি চাকরি পেয়েছিলেন কোন বছরে? না, আমাদের 2018-তে আমরা জয়েন করেছি চাকরিতে। 2018-তে জয়েন করেছেন। তো 2018-তে যখন আপনি চাকরি পেলেন, তাহলে আপনার চাকরিটার সোর্স কী ছিল? মানে কিসের মাধ্যমে? আপনি তো টাকা পয়সা দিয়ে পাননি, কারণ আপনি যোগ্য ব্যক্তি, তাই আপনার টাকা পয়সার প্রয়োজন হয়নি। কিন্তু আপনি অনার্স নিয়ে পড়াশোনা করেননি, আপনি জেনারেল স্টুডেন্ট ছিলেন। তাহলে জেনারেল স্টুডেন্ট অথচ যোগ্য ব্যক্তি কেমনভাবে চাকরি পেলেন? নিজে স্টাডি করেছি।
চাকরি পাওয়ার জন্য স্টাডি করেছি। যে আমার বাড়ি আপনি গেলে দেখলে বই দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে পরীক্ষার জন্য কতটা কম্বাইন লেভেলে কতটা খাটতে হয়েছে আমরা সেটিং করতাম 5 বছর, আমি সেটিং করে আমাদের বন্ধুবান্ধব মিলে কম্বাইন লেভেলে পড়াশোনা করেছি 5 বছর। আজকে আপনি রাস্তায় কেন? আপনার মানে আপনি গ্রুপ সি না গ্রুপ ডি? গ্রুপ ডি। গ্রুপ ডি। ওএমআর এর ব্যাপারটা কি? ওএমআর এর ব্যাপারে আমাদের যখন কেস হলো 2020 সালে না আপনার 21 সালে যখন কেস হয়েছিল, তখন শুনছি যে এরকমই আমাদের প্যানেলে কেস হয়েছে। আমাদের ওই সব চিন্তা ভাবনা কিছু নেই যে আমরা যোগ্য, আমাদের আবার কি। তারপরে পরে শোনা গেল কি সিবিআই গ্রুপ সি গ্রুপ ডিদের ওএমআরসি যারা মানে সিবিআই যাদেরকে মানে হাইকোর্টের রায়ে যখন দেখা গেল যে টেন্টের কিছু বার হয়েছিল, তখন সিবিআই তদন্তে উঠে এসেছিলো যে গ্রুপ ডিদের ওদের ওএমআর সিট প্রকাশ করা হয়েছিল। সেখানেও আমার ওএমআর সিট আমি ডাউনলোড করেছিলাম ওই এসএসসি সাইট দিয়ে। কাল আপনি কখন এসেছেন? আমি কাল সন্ধ্যা থেকে যাচ্ছি এখানে। চেয়ারম্যান কি বলে? চেয়ারম্যান তো আমাদের প্রতিনিধি গিয়েছিলেন, ওরা তো কোনো আশ্বাস দেয়নি এখনও। আমাদের প্রতিনিধি এখন ভিতরে অনশন করছে। ভিতরে অনশন করছে সবাই? কতজন আছেন? 8 জন আছেন। আপনাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানেন? খুব একটা ভালো ডাক্তার এসেছিলেন, ডাক্তার দেখে গেছেন 1 ঘন্টা আগে। ওরা বলেছে ওদের মানে খুব একটা ভালো পরিবেশও নেই, ওখানে হাওয়া নেই, বাতাস নেই, আলো নেই, মানে কোনো কিছু ইলেকট্রিক কোনো ব্যবস্থাই নেই। বা জল খায়, যার জন্য ওদের শরীরে খুব একটা শোচনীয় অবস্থায় আছে। তার জন্য কর্তৃপক্ষ জানিয়ে গেছে যে আমরা ইমিডিয়েটলি এটা দেখুন, নাহলে কিন্তু ভবিষ্যতে খুব একটা খারাপের দিকে চলে যাচ্ছে। বাই চান্স কারোর জীবন যদি কিছু হয়ে যায়, এর কিন্তু দায় কিন্তু সরকার মানে মারাত্মকভাবে পড়ে যাবে এর এফেক্টটা। ধন্যবাদ। হাই স্কুল। আপনি রাস্তায় কেন? রাস্তায় আমরা তো ইচ্ছা করে রাস্তায় নামিনি, আমাদেরকে সরকার রাস্তায় আসতে বাধ্য করেছে। সরকারের যা রায়, তার সাথে সাথে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, এখন তো এই নতুন তো এখনই তো আমাদের দিদি ঘোষণা করলেন যে এই মাসে আমরা মাইনেও পাবো না। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে যে এখন যারা আনটেন্টেড টিচার্স তারা 31 ডিসেম্বর অবধি তারা মাইনেটা পাবেন, যেহেতু তারা স্কুলে যাবেন। আর এখনই তো ঘোষণা করলেন যে কারা পাবেন না মাইনে? আমরা যোগ্য যারা মানে শিক্ষকরা পাবে মাইনে। যারা আনটেন্টেড যারা যোগ্য শিক্ষক তাদেরকে রায় দিয়েছে যে 31 ডিসেম্বর অবধি তারা আপাতত মাইনে পাবে। কিন্তু এখন যে আমাদের যে ধন্দটা ছিল যে আমরা আদৌ কি মাইনে পাবো, যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের ব্যাপারে কিছু বলেনি, তো এখন তো আমাদের তো এখনই বললে যে আমরা গ্রুপ সি গ্রুপ ডি কেউ IOSMS পোর্টালের মাধ্যমে এই মাস থেকে আর মাইনে পাবো না। তাহলে আমরা তো এবার রাস্তাতেই বসে গেলাম। আমরা বসেছিলাম, আজকে অফিসিয়ালি বসেই গেলাম, তো আমরা কি করবো এবার? পরের মাস থেকে আমাদের সংসার বা কী করে চলবে? আমাদের বাড়ির মা বাবা যে অসুস্থ আছে তাদেরও বা ওষুধপত্র আমরা কোথা থেকে কিনবো? 31 তারিখ পর্যন্ত যে মাইনে দেওয়া হবে পর্যন্ত সুপ্রিম কোর্ট জানিয়েছেন, সেটা কার জন্য? গ্রুপ সি না গ্রুপ ডি? শুধুমাত্র ওটা টিচার্সদের জন্য, যারা যোগ্য টিচার্স তাদের জন্য। আমাদের গ্রুপ সি আর গ্রুপ ডিতে জন্য কোনো রায় বা কোনো কিছুই দেয়নি। তাহলে যদি গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য কোনো রকম রায় দিল না, তাহলে আপনারা তো একটা মধ্যবর্তী পজিশনে আছেন যে হতেও পারে স্যালারি আসবে, নাও আসতে পারে। ঘোষণা তো হয়নি, তাহলে রাস্তায়? ঘোষণা হয়নি, কিন্তু আমরা তো এখনও নিউজ দেখছি না। এখনই যিনি আমাদের দিদি করছেন, ভাষণ দিচ্ছেন, তো উনি এখনই বললেন যে IOSMS মাধ্যমে আমাদের স্যালারিটা এখন হবে না, যা নিউজ উনি বললেন সেই হিসাবে। এবার দেখা যাক পরবর্তীকালে কি হয়। কোন সালে পাস আউট আপনি? আমাদের পরীক্ষা আমরা 2018-তে জয়েন করেছিলাম, আমাদের 2016 সালেরই সমস্ত নোটিফিকেশান বেরিয়েছিল। আর আপনার সিট কোথায় পড়েছে? আমার সিট পড়েছিল আমাদের বীরভূমে। ওএমআর সিট জানেন? ওএমআর সিট দেখেছেন? আমাদের গ্রুপ সিদের কোনো ওএমআর সিট পাবলিশ করা হয়নি। গ্রুপ ডি আর 9-10-এর ওএমআর সিট দেওয়া হয়েছিল। আর টিচার্সদের 11-12 আর আমাদের গ্রুপ সিদের কোনো ওএমআর সিট পাবলিশ করা হয়নি। সেটারও আমাদের ডিমান্ড আছে, কিন্তু তারা তো বলছে যে এখনও পর্যন্ত ওএমআর সিট বা যোগ্য অযোগ্যদের কোনো লিস্ট আমরা এখনও পর্যন্ত দিতে পারছি না। আইনি পরামর্শ ওনারা নাকি করেছেন। তো এখন আমাদের যে দাবিটা ছিল যে আমাদের সমস্ত যোগ্য অযোগ্যের পুরো লিস্ট আমাদেরকে দিতে হবে, সেই হিসেবে পরবর্তী ব্যবস্থা তখন করা যাবে। কিন্তু ওনারা আইনি পরামর্শ নিয়ে যেটা বললেন যে এখনও পর্যন্ত নাকি যোগ্য অযোগ্যের লিস্ট, যেটা ওনারা বলেছিলেন 21 তারিখে দেবো, কিন্তু সেটা ওনারা এখনও পর্যন্ত দিচ্ছেন না। কাল রাত থেকে রাস্তায় আছেন। চেয়ারম্যানের বক্তব্য? চেয়ারম্যানের বক্তব্যটাই যে আমরা দেখছি কি করা যায়, আমাদের উপরে বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন। শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। সে তো 7 তারিখ থেকে 3 তারিখে তো আমাদের সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে আমরা সবাই চাকরি পুরো প্যানেলটাই ক্যান্সেল। তো তারপর তো আমাদের মমতাদি মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো আমাদের 7 তারিখে মিটিং করেছিলেন, তো সেই দিন থেকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে পুরো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দিন, আইন কানুনটা আমরা দেখে নিচ্ছি। তা সেই দিনও বলেছিলেন যে মাইনের ব্যাপারে আপনাদেরকে ভাবতে হবে না। তো আজকে তো আমাদের এখনও পর্যন্ত তো কোনো সলিউশন ওনারা দিতে পারেননি।
যে আমরা মাইনে পাবো কি পাবো না। আপনার নামটা? আমার নাম সুমন মণ্ডল, আমি গ্রুপ সির কর্মী। ধন্যবাদ। প্রত্যেকেই এখানে যারা এসছি প্রত্যেকেই যোগ্য প্রার্থী। ছোটোবেলা থেকে নানান যোগ্যতার পরিচয় দিয়ে আমরা এসছি, কেবলমাত্র আমরা একটা চাকরিতেই কিন্তু থেমে থাকিনি। আমি নিজেই 2019 সালে পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে ইউথ সার্ভিস ডিপার্টমেন্টে এলডিএ হিসেবে সিলেক্ট হই এবং 2022 সালে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশনের জন্য কাগজপত্র পাঠানো হয়। আমি যেহেতু আমার চাকরিতে বহাল ছিলাম, আমি দেখলাম যে আমি আমার বাড়ির কাছে স্কুলে চাকরি করছি, আমার জায়গায় যদি অন্য কেউ চাকরি পাই সেই কথা ভেবে আমি চাকরিতে যাইনি। কিন্তু আজকে 7 বছর পরে শিক্ষা দপ্তরের থেকে জানানো হচ্ছে যে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অনেকেই অযোগ্য, তাদের তালিকা আমরা দিতে পারবো না। কিন্তু বিশেষ করে বঞ্চনা করা হচ্ছে শিক্ষাকর্মীদের নিয়ে। এটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা যেটা, যারা আজকে আছেন অবস্থানেতে, এখানে কোনো ফিল্ম স্টার্স তো নেই, এখানে আছে শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা, তারা নর্মালি যে পড়াশোনার যে ধাপ প্রতিভাতগুলো হয়, যেগুলো পেরিয়ে আমাদের সবাইকে আসতে হয়, সেই সাধারণ জিনিসগুলোতে তারা অবগত নন, কিন্তু তার অবস্থানে আছে, শিক্ষার অবস্থানে আছেন। সেই বিষয় নিয়ে কি বক্তব্য? তাহলে তারা নিজেদেরকে যোগ্য বলছেন, এক্ষেত্রে হয়তো সেটা তলিয়ে দেখতে হবে যে আদৌ তারা সেই যোগ্যতার পরিচয় দিয়ে এসছে কিনা বা যোগ্যদের তালিকায় তাদের নাম আসছে কিনা। এমন হতে পারে তারা অযোগ্য কিন্তু এখানে বসে আসছেন। আপনি যদি জিজ্ঞাসা করেন স্যার আপনি কত সালে পাস আউট হয়েছেন বা আপনার কি বিষয় ছিল, সেগুলো যদি তারা সাধারণ প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে সেগুলো যোগ্য বলে বিবেচিত হওয়ার জায়গায় তারা থাকছে না। একদম তাই। তাহলে যদি দেখা যায়, আমরা যদি এখন বিভাজনে যাই, তাহলে বিভাজনের দিক থেকে দেখতে গেলে অনেক ব্যক্তি তো এখানেই আইডেন্টিফাই হয়ে যাচ্ছে যে তারা যোগ্য কিনা যোগ্য নন, তাহলে তারা রাস্তায় কেন? অ্যাকাডেমিক্যালি সার্টিফিকেট প্রত্যেকেরই থাকতে পারে, যে একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে দিয়ে আমাদের একটা জায়গায় আসতে হয়। কিন্তু একটা সরকারি চাকরি পেতে গেলে আমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন ধাপে পরীক্ষা পাস করে আসতে হয়। এবার সেক্ষেত্রে তো সরকার সেই ধাপগুলো পরীক্ষায় পাস করিয়েই আমাদেরকে নিয়েছে। এত অযোগ্যের মধ্যে থেকেও আজ আমরা যোগ্যতার পরিচয় দিয়েও কোনো দুর্নীতি না করে আজকে চাকরিতে এসেছি। তো সেক্ষেত্রে কেউ কীভাবে এসছে, দেখুন ক্যান্ডিডেটের তো জানার কথা নয়, সে পরীক্ষায় বসছে, তার অ্যাডমিট নিয়ে সে যাবে, সে যোগ্যতার পরিচয় দিয়ে তার লিস্টে তার নামটা। তার মানে এটা প্রমাণিত হলো আজকের হিসাব অনুযায়ী, আজকে যে চালচিত্র আমরা দেখছি, এই চালচিত্র অনুযায়ী যে যারা এখানে আছেন সবাই যোগ্য নন। সেক্ষেত্রে আমি সেটা বলতে পারি না যোগ্য নন কি যোগ্য নন, তারা যদি পরীক্ষা না ওনার প্রশ্ন অনুযায়ী, আপনার প্রশ্ন অনুযায়ী সে যদি তার বলতে না পারে যে সে কোনটা কি পাস করে এসছে, সেটা তার ফল্ট। কিন্তু তাই বলে একটা ক্যান্ডিডেট বা যারা বলতে পারছে না তার জন্য যে সবাই অযোগ্য বলে বিবেচিত হতে পারে, এটা কখনোই নয়। এবার প্রত্যেকেই তো পরীক্ষা দিয়ে যারা পাস করে এসছেন, তো প্রত্যেকের তো বুকে বল আছে যে আমি যোগ্য, আমি পরীক্ষা দিয়ে এসেছি, আমার পথে বসার অধিকার। তার মানে আমি আজকের অবস্থানেতে যোগ্য এবং অযোগ্য দুতরফই আছেন, সেটা বলা যেতেই পারে। কিন্তু আমরা একটা যোগ্য প্রার্থী হিসেবে আমি কাউকে বলতে পারি না তুমি অযোগ্য। সেটা বিচার বিবেচনা করার ক্ষমতা একমাত্র যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে তাদের কাছে ওএমআর আছে এবং সিবিআইও সেটা পরীক্ষা করে যাচাই করে নিয়েছে, তারাই বলতে পারবেন। এবং সেই দাবিটা নিয়েই আমাদের লড়াই হচ্ছে যে আজকে আমরা যোগ্য, প্রত্যেকে আমরা পরীক্ষার ধাপ পেরিয়ে এসেছি, আমাদের সমস্ত তথ্য তাদের কাছে আছে, তাহলে তারা যোগ্য অযোগ্য বিচার করে কেন কোর্টে দিচ্ছেন না? আজকে আমরা পথে বসে রয়েছি, আজকে বলে দেওয়া হলো কাদের যোগ্য স্যালারি হবে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিনের নিয়ে কোনো কথাই হচ্ছে না। আমরাও তো মানুষ, আমরা প্রত্যেকের বাড়িতে আজকে আমার 7 জন মেম্বার, প্রত্যেকে আমার এই সামান্য স্যালারির ওপরে, সামান্য স্যালারি বলার নয়, এটা আমার কাছে অনেকটাই। এটা নিয়ে আজকে আমার পরিবারটা চলে। আমার পরিবারে আমার ছোট 3 বছর একটা ছেলে আছে, আমার বাড়িতে 4 জনের ওষুধ চলে ইনক্লুডিং আমাকে নিয়েও। কিন্তু আজকে এই যে পথে বসে রয়েছে, আমার মাইনে যদি শেষ হয়ে যায়, আমার ছেলেটার দুধের কেনার টাকাটা থাকবে না, আমি কার কাছে গিয়ে হাত পাতবো? আমি তো যোগ্য, আমি তো বলছি না কেউ আমাকে আমার বাড়িতে চাল কিনে দিয়েছেও, আমাকে দুধটা দিয়ে যাও। আমি তো আমার যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছি, আমি সরকারকে সার্ভিস দেব, মানুষকে সার্ভিস দেব, আমাকে তার বিনিময়ে টাকা দেবে। তার নাম? বাড়িতে না, আমার নাম রাজীব তরফদার, আমি বনগা থেকে এসেছি। মানে রাজীব কর্মকার নিজে যোগ্য প্রার্থী, তাই তিনি রাস্তায় আছেন, উনি সঠিকভাবে আইনের কাছে বিচার চাইছেন নিজের জন্য। 100 বার আমি অবশ্যই বিচার চাইছি আমাদের প্রত্যেকটা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীদের জন্য। কেবলমাত্র আমরা যদি এখানে আপনি প্রত্যেকের কাছে যে যান তাহলে দেখবেন যে কেউ একটা চাকরিতে থেমে নেই, প্রত্যেকেই কোনো না কোনো একের বেশি চাকরি পেয়েছে, সরকারি চাকরি। প্রত্যেকের কাছে অনেকের কাছেই ডকুমেন্টস পাবেন, কিন্তু আমরা দেখা গেল সেই মুহূর্তে অন্যের কথা বিচার করে বা সামগ্রিক পরিস্থিতির কথা বিচার করে আমরা হয়তো সেই চাকরিতে যাইনি। তাহলে আজকে আমাদের দুটো করে চাকরি হার, আজকে কোথায় যাব আমরা? আমাদেরকে যদি এটা তো এর চাইতে বলুক তোমরা গলায় দড়ি দিয়ে মরে যাও, কারণ আমার উপরে তোমার পরিবারটা বেঁচে আছে, তারা কোথায় যাবে? তারা কি লোকের কাছে গিয়ে বলবে আমাকে চাল দাও, আমার ছেলের দুধ দাও? আমি তো কারোর কাছে চাইছি না, আমি বলছি আমি যোগ্য, আমার সমস্ত তথ্য আপনাদের কাছে আছে, সমস্ত বিচার বিবেচনা করে মহামান্য আদালতের কাছে আপনারা দিন এবং আমার
প্রত্যেকদিন আমার যে সম্মানটা ক্ষয় হলো, স্কুলে আমি যেন মাথা উঁচু করে যেতে পারি এবং আমি আমার সার্ভিস দেওয়ার মাধ্যমে আমি টাকাটা পেতে পারি, যাতে আমার সংসারটা চালাতে পারি। আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সরকার এবং প্রত্যেক সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আপনারা আমাদের পাশে দাঁড়ান, কারণ আপনাদের ছেলেমেয়েও ভবিষ্যতে আজকে এই জায়গায় আসবে। ভবিষ্যতে আপনি কষ্ট করে খেটে এসে আপনি আপনার ছেলেমেয়েকে পড়াশুনো করাচ্ছেন, কিন্তু 10 বছর পরে গিয়ে দেখছেন চাকরি পাওয়ার পর 7 বছর পর ছেলেটার চাকরি নেই, মেয়েটার চাকরি নেই। তখন আপনারা আজকে হাসছেন আমাদেরকে দেখে, তখন আপনাদেরও চোখের জল কিন্তু বাদ মানবে না। তাই বলবো আপনারাও এগিয়ে আসুন। অসংখ্য ধন্যবাদ। আপনি এই ভিতরে আছেন, তারা কখন থেকে আছে? কালকের থেকে আছেন। ওদের অবস্থান মোটামুটি ধরেন 30 ঘন্টা হয়ে গেছে, ওরা অনশনে ওখানে বসেছেন, ঠিক আছে। আর আজকে সকাল থেকে ওদের ইলেকট্রিসিটি নেই, তো সারাদিনভাবে চলছে। কেউ বলছে এদের ফল্ট, কেউ বলছে ওদের ফল্ট, ঠিক আছে। কিন্তু ওরা এখন পর্যন্ত কোনো রকম সুবিধা পায়নি। দুপুরে না, ঠিক বিকেলে এসে ডাক্তার দেখে গেছে, ওদের শারীরিক অবস্থা খুবই খারাপ। যে 8 জন ওখানে আছে, এই 8 জন কি মহিলা পুরুষ নির্বিশেষে সবাই? হ্যাঁ, নির্বিশেষে সবাই। সবাই কি শিক্ষক না শিক্ষাকর্মীও আছে? শিক্ষাকর্মী, এটা মূল্যে এটা আন্দোলন শিক্ষাকর্মী। আর এটা এসএসসি ভবন নয়, এটা হলো নিবেদিতা ভবন, ঠিক আছে। আর যারা ওই এসএসসিতে যারা করছে আর কি, আন্দোলন করছে, ওরা টিচিং। আর আমরা যারা এখানে আন্দোলন করছি, এরা আমরা নন টিচিং স্টাফ, গ্রুপ সি এবং ডি। কারণ কোর্টে যখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এমএ ফাইল করলো, সেখানে প্রথমে কোর্ট কেসটা কী চলছিল, টেন্টেড নন টেন্টেড, ঠিক আছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কি বলল, যে ঠিক আছে, মানে রাজ্য সরকার কী করলো, চালাকি করে, যে এমএ ফাইলটা মডিফিকেশন যেটা ফাইল করলো, সেটাতে শুধু টিচারদেরকে রাখলো, ঠিক আছে। নন টিচিংদের পুরোপুরি গুরুত্বহীন করে দিল। মানে ওরা এটা সমাজে বোঝাতে চাইলো যে নন টিচিংদের সমাজে কোনো দাম নেই এবং ওদের স্যালারিটা কন্টিনিউশন থাকবে, যেটা আজকের ওরা গভর্নমেন্ট থেকে নোটিশ করেছে, ঠিক আছে। স্যালারি আনটেন্টেড যেসব টিচাররা আছে তাদের থাকবে, কিন্তু নন টিচিং স্টাফ যারা আনটেন্টেড আছে গ্রুপ সি এবং ডি, তাদের বেলায় কোনো কিছু বললো না। তাদের ব্যাপারে কি সম্পূর্ণরূপে না জানিয়েছে, নাকি তাদের বিষয়ে কিছুই বলেনি? কোর্টেও তাদের বিষয়ে কিছুই বলেনি, এমএতে আমাদের নাম রাখিনি। তো আপনারা কি যথেষ্ট ভীত এই জায়গাতে যে আপনাদের স্যালারি হয়তো সম্পূর্ণরূপে হোল্ড হতে পারে? না, সম্পূর্ণরূপে হোল্ড হয়েই যাবে, কারণ আর তো এই স্যালারি সাবমিট করার তো বেশি দিন সময় নেই। কারণ যখন আমি স্কুলে কাজ করতাম, স্যালারির জানি কবে ডেট থাকে, ফাইনাল ডেট থাকে, তো আমাদের কাছে আর নেক্সট নোটিশ আসার মতো টাইম নেই। মানে আমি ধরেই নিতে পারি যে আমাদের স্যালারি বন্ধ হয়ে যাচ্ছে। নিবেদিতা ভবনে এই যে 8 জন এখন আছেন, তারা সম্পূর্ণরূপে যে অনশন করে রয়েছে, কবে থেকে অনশনে আছেন? কালকের থেকে অনশনে আছেন। কাল থেকে এখনও পর্যন্ত যে অনশনে রয়েছে, তাদের ওখানে যেটা আপনাদের সূত্রে খবর পেলাম আমরা, যে বৈদ্যুতিক কানেকশন কোনো রকমভাবে সেখানে নেই। তো সেই জায়গায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এনার পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণভাবে মনে করছে? না, এদের পদক্ষেপ আমাদেরকে নিয়ে কোনো কিছু নেই। কারণ যবে থেকে এমএ ফাইল হয়েছে, মানে যবে থেকে গ্রুপ সি এবং ডিকে সাইড করে দেওয়া হয়েছে, তবে থেকে আপনার ভালো করে খেয়াল করবেন যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য না মমতা ব্যানার্জি না ব্রাত্য বসু কোনো একটা শব্দ খরচ করছেন। ওরা বলছে সবাই আশ্বস্ত হও, কিন্তু আমাদের কথা কোথাও উল্লেখ নেই। কিন্তু এক্ষেত্রে আমরা আরেকটু জানবো আপনার কাছ থেকে, যে মহিলারা আজকে রাজ্যে মহিলাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় 1000-1200 টাকা দিয়ে নানান রকমভাবে উনি কিনছেন, যেখানে যত দুর্নীতি হচ্ছে উনি আঁচলের খুঁটে 10 লক্ষ টাকা করে নিয়ে ঘুরে বেড়ান, যেখানে দুর্নীতি হয় ওখানে উনি ওটা নিয়ে যান, কোথাও থেকে ফেরত আসে, কোথাও কেউ নিয়ে নেন। আজকের মা বোনেরা যে 1200 টাকা 1000 টাকার বিনিময়ে 2025-এ যে ভোটটা 2024-এ যে ভোটটা হলো, সেই ভোটেতেও তো মাননীয়া এই তিলোত্তমা কেসের মধ্যেও জিতলেন। আপনাদের ঘরের স্ত্রী মহিলা কতটা বিকৃত 1000-1200-তে? দেখুন, ওই 1000-1200-তে ম্যাক্সিমাম মহিলা বিকৃত হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে এই আমাদের যোগ্য, এই ব্যাপারে কেউ কিছু ভাবেনি সেভাবে। তাহলে এর পরের চরিত্র যা হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু তো কোনো রকমই মুখ খুলছেন না, কোনো কিছুই দেখাচ্ছেন না, সদর্থক ভূমিকা পালন করছেন না। 8 জন মানুষের প্রাণ চলে যেতে বসেছে সেই জায়গায়। তো এই জায়গা নিয়ে আপনি কি মনে করছেন যে এই অনশন, এই পরিস্থিতি কতদিন চলতে পারে? যতদিন না আমাদের যোগ্য লিস্ট দিচ্ছে ততদিন এই অনশন চলবে। কিন্তু যারা ভিতরে আছে তারা যদি প্রাণে মারা যায়? অবশ্যই এরা যদি আজ 7টা অবধি ডেট দেওয়া হয়েছে, এই 7টার পর যদি না দেয়, আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং বৃহত্তর আন্দোলনে যে আমরাও অনশনে বসতে পারি। মানে আপনাদের বৃহত্তর আন্দোলনের রূপ এটাই হবে যে আপনারা হয়তো যতজন এখানে আছেন বেশি সংখ্যক ব্যক্তি সম্পূর্ণরূপে অনশন করবেন? অবশ্যই। আর এই অনশনটা যে চলছে, এই অনশনের প্রতিকৃতি আরও কতটা গম্ভীর হতে পারে, যেটা মাননীয়াকে ভয় পাওয়াতে পারে বলে মনে হচ্ছে? এটা গোটা পশ্চিমবাংলা জুড়ে এই আন্দোলনটা শুরু হয়ে যাবে।
এবং তার গদিও উল্টাতে পারে। আমরা এক্ষুনি যেটা দেখলাম যে এই মুহূর্তে যে চরিত্র সেই অনুযায়ী যা শুনলাম, শিক্ষা আছে রাস্তায়, স্বাস্থ্য ছিল রাস্তায়, স্বাস্থ্য এবং শিক্ষা দুই রাস্তায় এবং জেলেও বটে। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের টুকরোয় করে 10 লক্ষ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বারংবার। যেখানে দুর্নীতি ওখানে 10 লাখ, যেখানে ধর্ষণ সেখানে 10 লাখ, যেখানে খুন জোচ্চুরি সেখানেই 10 লাখ। কেউ কেউ রিজেক্ট করেন, কেউ কেউ রিজেক্ট করেন না। আবার 1000 থেকে 1200, 1200 থেকে আরও বেশি এরকম করে নানান রকমভাবে টাকা দিয়ে রাজ্যকে কিনে নেওয়ার চেষ্টা। সঙ্গে 8 জন যে ব্যক্তি সম্পূর্ণরূপে কাল থেকে অনশন রয়েছেন এই নিবেদিতা ভবনে, 8 জন ব্যক্তি, তাদের রুমের মধ্যে এখনও পর্যন্ত বৈদ্যুতিক কানেকশানের ছিটে ফোটার পর্যন্ত নেই, 1 ফোঁটা জল পর্যন্ত তারা পাচ্ছে না। বায়ো টয়লেট কাল থেকে এখনও পর্যন্ত পৌঁছে দেওয়া হয়নি। আজকে কিছুক্ষণ আগে বায়ো টয়লেট এসেছিল, বায়ো টয়লেট আসার পর সেই টয়লেটকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এটাও জানা গেছে স্থানীয় সূত্রে খবর, যারা এখানে যে পাবলিক টয়লেট ছিল সেই পাবলিক টয়লেট এতটা পরিমাণে নোংরা করে রাখা হয়েছিল বা বন্ধ করে দেওয়া হয়েছিল কাল থেকে, যে মহিলারা রাস্তায় আছেন বিক্ষোভ করছেন তারা সম্পূর্ণরূপে অস্বস্ಥ পরিবেশের মধ্যে রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে কী রূপ বদলাবেন সংশয় আছে রাজ্যতে। নমস্কার। ব্যবস্থা করার চিন্তা ভাবনা করুন। ফ্যান ছিল না, লাইন ছিল, ফ্যান পেয়েছি, ফ্যান লাইট পেয়েছি, 8 জন ভেতরে আছে, লাইট ছাড়া ফ্যান ছাড়া কি থাকতে পারে গরমে? আপনি ইলেকট্রিশিয়ান নিয়ে আসুন, আমরা ঢোকার ব্যবস্থা করছি। আপনি ইলেকট্রিশিয়ান নিয়ে আসুন, আমরা ঢোকার ব্যবস্থা করছি। আরে ইলেকট্রিশিয়ান না না, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাদের একটা জিনিস, আমাদের কর্মচারীদের উপর যে অত্যাচার করা হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের একে একে করে শিক্ষাকর্মীরা অসুস্থ হয়ে পড়ছে। এই মুহূর্তে পুলিশকে জানালেন? পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে। প্রশাসনকে আমরা এ নিয়ে কিছু বলবো না। প্রশাসন, আমরা মনে করি যে এই প্রশাসন এই সরকারের বিরুদ্ধে থেকেও আমাদের হয়ে লড়াই করছে। প্রশাসন কি বললো? আপনি কি দেখে বুঝলেন যে প্রশাসন আপনাদের করছে? আমাদের সর্বক্ষেত্রে 24 ঘন্টা আমাদের সহযোগিতা করছেন। প্রশাসন নিয়ে আমাদের কোনো পুলিশের কথা বলছি, এই যে পুলিশ আপনার সঙ্গে কথা বললো, কিন্তু আমাদের কর্মচারীদের ওপর যে আঘাত আনা হচ্ছে, আমাদের কর্মচারীরা একে একে যে অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা তার জন্য এখন পুলিশ কি বললো আপনার? পুলিশ আমাদেরকে একটা পার্সোনাল কথা বললো, এটা আমরা বলতে চাই না মিডিয়ার সামনে, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। তবে আমাদের আন্দোলন চলবে, আমাদের লড়াই চলবে যতদিন না আমাদের দাবি দাবা আদায় হয়। আমরা কিন্তু আক্রমণাত্মক আন্দোলনের দিকে আমরা আগামী দিনে আমরা এগাতে চাইছি। আপনাদের ব্যক্তিগত কথা বলেছে, আপনি সেটা বলতে চাইছেন? না, উনি আমাদের অন্য কথা বলেছে, ওটা নিয়ে আমাদের এটা মিডিয়া টাল করে। আপনার নাম? আমার নাম ঋষিরাজ মুনিয়া। আমরা যা দেখলাম, উনি জানালেন যে পুলিশ তাকে কিছু ব্যক্তিগত কথা বলেছে, উনি সেটা জানাতে চাইছেন না। বারংবার একই কথা উনি বলেছেন যে পুলিশ এক ধরনের ব্যক্তিগত কথা ওনাদের জানিয়েছেন, যে ব্যক্তিগত কথা উনি মিডিয়ার সামনে আনতে চাইছেন না। প্রশ্ন হচ্ছে এই জায়গায়, পুলিশ এমন কি ব্যক্তিগত কথা বললেন আড়ালে গিয়ে যে কথা উনি মিডিয়ার সামনে আনতে চাইছেন না? কিন্তু সঙ্গে এটাও তিনি জানালেন যে আন্দোলন নাকি আরও জোরদার হবে, আরও নাকি আন্দোলন বাড়বে, আন্দোলনের প্রতিকৃতি রূপ নাকি আরও পরিবর্তন হবে, আরও ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এই জায়গায়ও একটা উল্টো প্রশ্ন উঠছে, রাজ্য জানতে চায় যে হঠাৎ করে দেখা গেল যে অবস্থান চলছিল, এই অবস্থানের মধ্যে থেকে একদল মানুষ ঠিক নিবেদিতা ভবন যেখানটাতে যে 8 জন ব্যক্তি যে রুমের মধ্যে বন্ধ আছেন সেই রাস্তার সামনে দাঁড়িয়ে 3-4 জন পুলিশের সঙ্গে একটু কথা বললেন, যে কথা তিনি বারবার যখন প্রশ্ন করা হয় শিক্ষাকর্মীদের মধ্যে থেকে, তাদের কাছ থেকে উঠে আসে আমরা এমন কথা বলেছি বা ওনারা আমাদের সঙ্গে এমন কথা বলেছেন যে কথা আমরা জানাতে চাই না। প্রশ্ন থাকবে, চোখ থাকছে জায়গার ওপরে। নমস্কার।